তোমরা জানো যে কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজের থার্ড সেমিস্টারের বাংলা সিসি পেপারের পরীক্ষা ছিল আজ অর্থাৎ 5ই মার্চ। তো আমি থার্ড সেমিস্টারের সিসি বাংলা পেপারের যে সিলেবাস সেই বিষয় নিয়ে কিন্তু বেশ অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছিলাম এবং যে সাজেশান আপলোড করেছিলাম পরপর 3টে পর্ব নিয়ে আলাদা আলাদা ভিডিও দিয়েছিলাম এবং ছোট প্রশ্নের উত্তর সহ ভিডিও দিয়েছিলাম পালামৌয়ের, এছাড়া পালামৌয়ের বড় প্রশ্নের নোট সহ একটা ভিডিও এবং জীবনস্মৃতি থেকে একটা ভিডিও গতকালই দিয়েছিলাম। এখন দেখে নেওয়া যাক যে আমি যা যা সাজেশান দিয়েছি এবং যা যা প্রশ্ন উত্তর সহ নোট সহ যে ভিডিওগুলো দিয়েছিলাম তোমরা কতটা তার থেকে কমন পেলে। আমি কিন্তু দেখে প্রায় চমকে গেছি যে এই প্রশ্নে কিছু কিছু প্রশ্ন এমন দিয়েছে যে একেবারে হুবহু আমি যে প্রশ্নটা তোমাদের রেখেছি, ঠিক যে ভাষায় প্রশ্নটা করেছি, যেভাবে পার্টে পার্টে ভাগ করে প্রশ্নটা দিয়েছি ঠিক তেমনভাবেই কিন্তু পরীক্ষায় চলে এসেছে। তো সেটা একদম প্রমাণ সহ আজকে তোমাদের দেখাবো, একটুও মিথ্যে বলছি না, একটুও বাড়িয়ে বলছি না। তোমরা নিজেরাই দেখে নাও, আমার সাজেশনের সঙ্গে মিলিয়ে আমি দেখাবো যে কতগুলো প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়েছো। তো এই হচ্ছে 2023, মানে এটা 2024 পড়ে গেছে যদিও, কিন্তু তোমাদের সেমিস্টারটা 2023-এ শুরু হয়েছিল। তো সেই হিসেবে সালটা 2023, বাংলা প্রোগ্রাম, এটা সিবিসিএস পদ্ধতির নতুন পাঠ্যক্রম অনুযায়ী তৃতীয় সেমিস্টারে কোর্স কোড তোমরা জানো, জীবনী, আত্মজীবনী, ভ্রমণ কাহিনী। এটা 60 নম্বরের পরীক্ষা ছিল, সময় ছিল 2 ঘন্টা 30 মিনিট। দেখো আমি কিন্তু ছোট প্রশ্নের উত্তর দিয়েছিলাম শুধুমাত্র পালামৌ থেকে। আমি জীবনী, আত্মজীবনী, ভ্রমণ সাহিত্য বা জীবনস্মৃতি এগুলো থেকে কিন্তু ছোট প্রশ্ন উত্তর দিইনি। তবে একটা জিনিস মাথায় রেখো, আমি কিন্তু বড় প্রশ্নের উত্তর বলার সময় কিংবা সাজেশান বলার সময়ও তোমরা যদি স্কিপ না করে আমার ভিডিওগুলো দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি কিন্তু সঙ্গে সঙ্গে বলে দিই যে এই জায়গা থেকে কী কী ছোট প্রশ্ন আসতে পারবে, তার উত্তরও অনেক সময় কিন্তু বলে দিই। তাই আমার ভিডিওগুলো তোমরা স্কিপ না করে যদি দেখো তাহলে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে রেখে দিলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করে যাবে। তো যেমন ভিডিওটা দেখবে পাশাপাশি আমার কথাগুলোও কিন্তু শুনবে, আশা করি তোমাদের কাজে লাগবে। এখনও তোমাদের কয়েকটা সেমিস্টার বাকি রয়েছে, যদি সেই মতন চলতে পারো তাহলে কিন্তু আশা করছি পরবর্তী পরীক্ষাগুলোতে আরও উপকৃত হতে পারবে। প্রথম প্রশ্নটা হচ্ছে লেখকের নাম সহ চৈতন্য বিষয়ক দুটি জীবনী সাহিত্যের নাম লেখো। তারপর দিয়েছে জীবনী ও আত্মজীবনীর দুটি প্রভেদ লেখো। আমি তোমাদের দেখাচ্ছি যে আমি কিন্তু, তোমরা যদি আমার সাজেশানটা একটুখানি দেখে নাও, আমি সাজেশানটা এর পর রেখেছি কিছু কিছু জায়গাগুলো স্ক্রিনশট নিয়ে, যে আমি কিন্তু জীবনী এবং আত্মজীবনী এর একটা তোমাদের বলেছিলাম যে পার্থক্যটা পড়ে নিতে। আমি এখানে এই স্ক্রিনশটটা হ্যাঁ এই তো, এই যে জীবনী ও আত্মজীবনীমূলক সাহিত্যে তুলনামূলক আলোচনা করো, উভয় সাহিত্যের বৈশিষ্ট্যগুলি আলোকপাত করো। এটা আমি 10 নম্বরের প্রশ্নের জন্য রেখেছিলাম, কিন্তু আমি কিন্তু বলি যে এই প্রশ্নটা 10 নম্বরে না এলেও 5-এ অথবা 2-এ কিন্তু আসার সম্ভাবনা থাকে। এটা কিন্তু আমি ভিডিও করার সময় বলে দিই। তো দেখতে পাচ্ছ যে 10-এ আসেনি ঠিকই, জীবনী আত্মজীবনীর পার্থক্য কিন্তু 2 নম্বরে তোমাদের চলে এসেছে। তারপর দেখে নাও, বলছে যে পথে প্রবাসে কোন ধরনের রচনা, এটি কার লেখা। আমি পালামৌয়ের উত্তরটা যেখানে নোটসহ উত্তর দিয়েছি সেখানে কিন্তু পথে প্রবাসের নাম উল্লেখ আছে। দুটি আত্মজীবনীমূলক রচনার নাম উল্লেখ করো। এই কথাটা আমি বলে দিয়েছিলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে জীবনী, আত্মজীবনী, ভ্রমণ সাহিত্য সব কটার ক্ষেত্রে 2-3টে করে উদাহরণ তোমরা পড়ে রাখবে। তারপরে চরিত্র পূজা গ্রন্থটি কার লেখা। আরেকটি পাহাড় দেখিয়া চমৎকৃত হইলাম, এটা হচ্ছে পালামৌ থেকে নেওয়া। এরপরের প্রশ্নটা দেখো, শামুকনামা বলতে কী বোঝায়। আমি জাস্ট কয়েকদিন আগেই পালামৌয়ের ছোট প্রশ্ন উত্তর সহ যে ভিডিওটা আপলোড করছি সেখানে দেখবে শামুকনামা কী সেটা বিস্তারিতভাবে লিখে দিয়েছি, বলে দিয়েছিলাম 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। তারপর এই জন্য গলঘণ্টার উৎপত্তি, তারপর অনেকেই পালাইয়া রক্ষা পায়, এ নিদ্রা আর ভাঙিল না, এগুলো কিন্তু এরপরে যে সে ছিল মুক্ত আমি ছিলাম বদ্ধ, প্রসঙ্গ ব্যাখ্যা করো। এটা হচ্ছে প্রকৃতি নিয়ে রবীন্দ্রনাথ বলছেন জীবনস্মৃতিতে, এই প্রথম বাহিরে গেলাম। তো তারপর আমরা 3টি বালক একসঙ্গে মানুষ হইতাম, এই বিষয়গুলো দিয়েছেন। তো এইগুলো কিন্তু জীবনস্মৃতি এবং পালামৌ তোমাদের টেক্সট খুঁটিয়ে পড়লে তবেই তোমরা পারতে। এগুলো থেকে আমি আর ভিডিও আপলোড করা হয়নি আমার এই জীবনস্মৃতি থেকে। ছোট প্রশ্ন উত্তর নিয়ে আমি বড় প্রশ্নের নোট সহ দিয়েছি এবং সাজেশানও দিয়েছিলাম। তারপর সে নীরব ক্লাসটির উপর কি ভয়ঙ্কর মাস্টারি যে করিয়াছে। এরপর জীবনস্মৃতিতে উল্লেখ আছে রবীন্দ্রনাথের এমন কতগুলি রচনার নাম লেখো। এটা খুব সুন্দর একটা প্রশ্ন দিয়েছে। তোমরা কে কতটা ছোট প্রশ্নের উত্তর দিতে পেরেছো এটা আমায় জানিও। এর পরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন, 4টে উত্তর দিতে হবে। ভ্রমণ সাহিত্য বলতে কী বোঝো, সংক্ষেপে এর বৈশিষ্ট্য আলোচনা করো। আমি কিন্তু এরকম একটা প্রশ্ন রেখেছিলাম আমার সাজেশানে, দেখে নাও তোমরা।
এই যে ভ্রমণ সাহিত্য কাকে বলে, বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নটাই কিন্তু চলে এসেছে। আমি অথবা দিয়ে বলেছিলাম লেখকের নাম সহ কয়েকটি ভ্রমণ সাহিত্যের নাম লেখো, এরকমও আসতে পারে। মোট কথা ভ্রমণ সাহিত্য থেকে যে প্রশ্ন আসবে এটা আমি 100% গ্যারান্টি দিয়ে তোমাদের বলেছিলাম, সেই মতন কিন্তু চলে এসেছে। তারপর এটা জীবনস্মৃতি থেকে প্রশ্ন এসেছে, রবীন্দ্রনাথের মনে এই কবিতার প্রভাব শিশু মনে কীভাবে পড়েছিল সেটা। এরপর এখন স্কুলে যাইবার জন্য যেমন কাঁদিতেছ, না যাইবার জন্য বেশি কাঁদিতে হইবে। এটা হচ্ছে তার নেপথ্য কারণ, অর্থাৎ শিক্ষা জীবনের একটা প্রসঙ্গ এখানে রয়েছে। আমি কিন্তু শিক্ষা জীবনটা রবীন্দ্রনাথের পড়তে বলেছিলাম বড় প্রশ্নের জন্য। এরপর রয়েছে সভ্যতার সঙ্গে সাহসের ভাব কমিয়া এসে। তারপর সে রাত্রে বড় শীত পড়িয়াছিল, রাতের ঘটনাটা বলতে বলেছে। তারপরেরটা দেখো, নৃত্যের উদ্যোগ আরম্ভ হইল, পালামৌ গ্রন্থ অবলম্বনে কোল রমণীদের নৃত্যের বিবরণ দাও। দেখে নাও এই যে প্রশ্নটা, কোলদের বিবাহ রীতি, আসরিক বিবাহ ও নৃত্য সম্পর্কে পালামৌতে লেখক যা বলেছেন সে বিষয়ে আলোচনা করো। এটা কিন্তু সাজেশনে দিয়েছিলাম যে কোলদের নৃত্যটা তোমাদের পড়ে রাখতে। আচ্ছা, 10 নম্বরের প্রশ্ন দেখো, যে কোনো দুটো লিখতে হবে। আত্মজীবনী বলতে কী বোঝো, তোমার পঠিত একটি আত্মজীবনী সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটার ক্ষেত্রে আমি জাস্ট চমকে গেছিলাম, একদম হুবহু আমি যেরকম প্রশ্ন দিয়েছি এবং গতকালই আমি জীবনস্মৃতির যে প্রশ্ন এবং উত্তর নোট সহ ভিডিওটা আপলোড করেছি সেখানে বারে বারে এই প্রশ্নটাই ঠিক উল্লেখ আছে। এই প্রশ্নের হিসাবেই কিন্তু আমার পুরো উত্তরটা লেখানো আছে, সেই নোটটাই তোমাদেরকে আমি দিয়েছি। দেখো এই প্রশ্নটা আমি রেখেছিলাম যে আত্মজীবনী হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি গ্রন্থটি কতখানি সার্থক সেটা তো বলেছি। এবারে দেখো এই প্রশ্নটা আমি রেখেছিলাম যে জীবনস্মৃতি আত্মজীবনীমূলক সাহিত্য বলতে কী বোঝো, কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করো। আর তোমরা যদি তারপরে যে আত্মজীবনীমূলক সাহিত্য কাকে বলে, তোমার পাঠ্য একটি সার্থক আত্মজীবনী পরিচয় দাও। একেবারে হুবহু এই প্রশ্নটা তোমরা পেয়ে গেছো। ঠিক এই প্রশ্নটাই করা হয়েছে যে আত্মজীবনীমূলক সাহিত্য কাকে বলে আর তোমার পাঠ্য একটি আত্মজীবনী পরিচয় দাও। তোমার পাঠ্য আত্মজীবনী একটাই আছে, সেটা হচ্ছে জীবনস্মৃতি। সেটা তোমাদের সিলেবাসে ছিল। ছোট প্রশ্ন বড় প্রশ্ন সবটাই পড়তে হয়েছে, সুতরাং এইটা কিন্তু ছেড়ে আসার কোনো মানেই হয় না। বড় প্রশ্নে খুব ভালোভাবে এই উত্তরটা দিয়ে আসা যায়। এরপর বিশ্ব প্রকৃতিকে আড়াল আবডাল হইতে দেখিতাম, দৃষ্টান্ত সহ রবীন্দ্রনাথের প্রকৃতির ভাবনার বিবরণ দাও। দেখো রবীন্দ্রনাথের প্রকৃতির নিয়ে কিন্তু আমি পড়তে বলেছিলাম জীবনস্মৃতি থেকে, যে এই যে প্রশ্নটা, যে প্রকৃতির সঙ্গে বালক রবির আত্মিক সম্পর্কের যে চিত্র জীবনস্মৃতি গ্রন্থে ধরা পড়েছে তার পরিচয় দাও। অর্থাৎ রবীন্দ্রনাথের যে প্রকৃতির সঙ্গে তার সম্পর্ক সে বিষয়টা কিন্তু আমি পড়তে বলেছিলাম। ওই প্রশ্নটা একটু কোটেশান দিয়ে ঘুরিয়ে প্রশ্নটাকে বলা হয়েছে, কিন্তু প্রকৃতির প্রসঙ্গটাই লিখতে হবে। একই প্রশ্ন, উত্তরটা একই হবে, প্রশ্নটা হয়তো আমি একটু ঘুরিয়ে দিয়েছি। তারপরে যে শিক্ষা জীবনের কথাটা পড়তে বলছিলাম, দেখো এই যে এই গ্রন্থে উল্লিখিত রবীন্দ্রনাথের শিক্ষক ও শিক্ষা বিষয়ের নামগুলি উল্লেখ করো। আমি শিক্ষা বিষয়টা কিন্তু তোমাদের পড়ে রাখতে বলেছিলাম, তো সেটাও তোমরা পেয়ে গেছো। প্রশ্নে কিন্তু রবীন্দ্রনাথের শিক্ষা জীবন থেকেও প্রশ্ন এসেছে। তারপর দেখো, বোধহয় আমিও পৃথিবীর রং ফেরা দেখিতে যাইতাম, লেখক সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের নৈসর্গিক সৌন্দর্য চেতনা সম্বন্ধে আলোচনা করো। নৈসর্গিক সৌন্দর্য চেতনা মানেটা একটু বুঝতে হবে, হয়তো ভাষাটা কঠিন, কিন্তু এর মানে হচ্ছে প্রকৃতির যে বর্ণনা তিনি পালামৌতে দিয়েছেন, বাহ্যিক যে প্রকৃতির সৌন্দর্যের যে বর্ণনা দিয়েছেন সেটা। এবার তার আগে একটা কোটেশান দিয়ে দিয়েছে প্রশ্নটাকে একটু কঠিনভাবে দেখানোর জন্য, আর কিছুই না। এটা কিন্তু কোটেশান দেওয়া এই কারণে যে তোমরা টেক্সটটা কতটা খুঁটিয়ে পড়েছো সেটা যাচাই করার জন্য। তো প্রকৃতির বর্ণনা আমি পড়তে বলেছিলাম। আমি তোমাদের প্রশ্নগুলো রাখি খুব সহজ, ডিরেক্টভাবে, একদম সরাসরিভাবে, যাতে তোমরা ওই প্রসঙ্গটা পড়ে যাও এবং কমন পাও। আমি কোটেশানটা কিন্তু আলাদা করে বলি যে টেক্সট খুঁটিয়ে পড়ার জন্য। তো দেখো পালামৌয়ের যে প্রকৃতির বর্ণনা, এই যে আমি এই প্রশ্নটা 7 নম্বরে রেখেছিলাম যে এই গ্রন্থে লেখক সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় প্রকৃতির যে বর্ণনা দিয়েছেন তার নিজের ভাষায় লেখো। তাহলে এই প্রশ্নটাও কিন্তু 10-এ তোমরা কমন পেয়েছো। 10-এ এখনও অবধি যে 3টে প্রশ্ন বললাম 3টেই কিন্তু কমন। 4 নম্বরটা দেখে নাও, এই অঞ্চলে প্রধানত কোলের বাস, পালামৌ গ্রন্থ অবলম্বনে কোল জাতির জীবনচর্যার পরিচয় দাও। দেখো আমি বলেছিলাম 6 নম্বরে পালামৌ রচনায় কোল উপজাতির যে পরিচয় পাওয়া যায় তা বিস্তারিত লেখো। তাহলে দেখা গেল যে 10 নম্বরের যে 4টে প্রশ্ন এসেছে তার মধ্যে লিখতে হবে 2টো, কিন্তু 4টেই কিন্তু আমি কমন দিয়েছিলাম। আমার সাজেশন অনুযায়ী তোমরা যদি পড়ে যাও কেউ, তাহলে কিন্তু এই 4টে প্রশ্নই তোমাদের কমন পাওয়ার কথা। তো এইটাই, এই জন্যই ভিডিওটা করলাম যে আমি সাজেশান কিন্তু যথেষ্ট পরিশ্রম করে এবং অনেকটা বুঝে রীতিমতো রিসার্চ করে তবেই সাজেশান দিই। এমনি কিন্তু যে কোনো প্রশ্ন সাজেশানে লিখে দিই না ভিউজ হওয়ার জন্য। আমি
যথেষ্ট এর ওপর রিসার্চ করি, পূর্ববর্তী প্রশ্নগুলো সিলেবাসটা ভালোভাবে খুঁটিয়ে সবটা দেখে তবেই আমি কমন দিই, এবং সেই অনুযায়ী আমার ব্যাচের স্টুডেন্টরাও সেই অনুযায়ী ওরা ভালো পরীক্ষা দেয়, সাপ্লি হয় না বললেই চলে। তো তোমরাও যদি আমার সাজেশনকে ফলো করো ভালোভাবে, আমার ভিডিওগুলো যদি ঠিকঠাকভাবে দেখতে পারো, স্কিপ না করে দেখবে, আমার কথাগুলোও শুনবে, তাহলে কিন্তু তোমাদেরও সাপ্লির হাত থেকে বেঁচে যাবে, সাপ্লি পাওয়ার ভয় বা টেনশন কিন্তু আর থাকবে না। তো চলো আজকে এই পর্যন্তই, এখনও তোমাদের অনেকগুলো পরীক্ষা বাকি আছে, সকলে ভালোভাবে পরীক্ষা দাও, সকলের জন্য শুভকামনা রইল।